নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিনকে। দিদি নমস্কার, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। গত অগাস্ট থেকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে চর্চা করছি বাংলাদেশ নিয়ে। ভারতের অন্য প্রান্তের চিন্তা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নিয়েই, আর আমাদের উদ্বেগ আরো অনেকটাই বেশি, কারণ আমরা ভাগ করে নিই ভাষা, সংস্কৃতি, চিন্তা, চেতনা। এতদিন তো অন্তত এমনটাই ছিল, কিন্তু বদলে যাওয়া এই পরিস্থিতিতে আপনার কাছে প্রথমেই জানতে চাইব, বাঙালি হিসেবে এই সরকার বদলটাকে প্রথম দিকে কেমন ভাবে দেখেছিলেন বা ভেবেছিলেন? যখন প্রথম সেই জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, তখন ভেবেছিলাম যে যা হচ্ছে ঠিকই হচ্ছে। হাসিনা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, 15 বছর হয়ে গেছে, তিনি নির্বাচনের আয়োজন করছেন না। তো যেহেতু গণতন্ত্র জরুরি একটা বিষয়, তো ভেবেছিলাম ঠিক আছে, উনি চলে যান, নতুন করে নির্বাচন হোক, নতুন কেউ আসুক। সেটাই তো হওয়া উচিত গণতন্ত্রে। এমন ভাবে অনন্তকালের জন্য ক্ষমতা কেউ চাইবে এবং বসে থাকবে, নড়বে না, এ তো হওয়ার উচিত নয়। কিন্তু যেটা বুঝতে পারিনি সেটা হচ্ছে, ওই যে জুলাই আগস্টে বাংলাদেশে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, তা আসলে জিহাদি বিপ্লব ছিল, জিহাদি আন্দোলন ছিল। কারণ নেতৃত্বে ছিল কিছু জঙ্গি গোষ্ঠী এবং জিহাদি গোষ্ঠীর ছেলেপুলে। তো প্রচুর শিক্ষার্থী আসলে বুঝতে পারেনি তারা কারা নেতৃত্ব দিচ্ছে। তো নেপথ্যে যে ছিল জিহাদিরা, সেটা অনেকেই বুঝতে পারেনি। এখন বুঝতে পারছে, এখন দেখছে দেশ দখল হয়ে গেছে। জামাতে ইসলামী, হিজবুত তাহরীর নামের একটি জঙ্গি সংগঠন এবং আরো ইসলামী দল ছিল নেপথ্যে। এখন তারাই ক্ষমতায় আছে, এবং যেটি কোনোভাবেই বাংলাদেশের জন্য ভালো নয়, সে তো বাংলাদেশ এখন অনুধাবন করতে পারছে। তো কিছু করার নেই, এখন ক্ষমতা অন্যের হাতে। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, নারীর অধিকারে বিশ্বাসী নয়, সংখ্যালঘুর অধিকারে বিশ্বাসী নয়, যারা ইসলামী শাসন কায়েম করতে চায় এবং আলটিমেটলি খেলাফত চায়। দিদি, বদলের যে পদ্ধতি, তাতে মৌলবাদী প্রভাব কতটা ছিল বলে মনে করেন? এই তো বললাম যে মৌলবাদীরাই নেপথ্যে ছিল এবং মৌলবাদীরাই এখন ক্ষমতায়, এবং তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে, এই পরিস্থিতি। দিদি, আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে না, পিছিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক, আরো পিছিয়ে যাচ্ছে। দিদি, বাংলাদেশের এই পালাবদলে সাধারণ মানুষের কোনো উন্নতি হলো নাকি আরো খারাপই হয়েছে? এই প্রশ্নটাও তো কোনো উন্নতির তো প্রশ্নই আসে না। এখন কারো বাক স্বাধীনতা নেই, প্রেস ফ্রিডম নেই, তারপর সংখ্যালঘুর অধিকার নেই, নিরাপত্তা নেই। যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে, যারা প্রগতিশীল, তাদের কোনো নিরাপত্তা নেই। যারাই এই গত আওয়ামী লীগের যারা নেতা ছিলেন, কর্মী ছিলেন, তাদের নির্যাতন করা হচ্ছে। তারা অনেকে পালিয়ে গেছে, অনেককে গ্রেফতার করা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং অনেকে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এসব খবর মেইন স্ট্রিম নিউজ পেপার গুলোতে আসছে না, কারণ এখন আবার মেইন স্ট্রিম মিডিয়া গুলো একেবারেই ইউনূসের পক্ষে কথা বলছে, এই ইউনূস সরকারের পক্ষে কথা বলছে। তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক খবরই আসছে, তো সেখানে দেখতে পাচ্ছি যে দেশের অবস্থা খুবই খারাপ। দিদি, এই যে বহু নেতা, ধর্ম প্রচারকরা বিভিন্ন কথা বলছেন, হুমকি দিচ্ছেন, কলকাতা দখল করার কথাও বললেন, এই বিষয়ে কি বলবেন আপনি? না, ওরা তো কলকাতা দখল করবে বলছে, কিন্তু তাতেই তো কলকাতা দখল হয় না। আসলে একটা ভারত বিদ্বেষ ছড়ানো হয়েছে। এই যে যারা জঙ্গি গোষ্ঠী, যারা জিহাদি, যারা মৌলবাদী, তারা তো কখনোই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তারা পাকিস্তানের পক্ষে ছিল। সেই
সাল থেকে। তো এখন তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এখন যেহেতু তারা ক্ষমতায়, তারা তাদের ইচ্ছে মতো কাজ করছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে আর ভারতের সঙ্গে শত্রুতা করছে। ভারত তাদের শত্রু, অথচ ভারতকে মিত্র শক্তি হিসেবেই সবাই জানে। যে ভারত আমাদের সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধে, যে ভারত ছাড়া আমাদের স্বাধীনতা সম্ভব ছিল না, সেই ভারতের বিরুদ্ধে তারা, যেহেতু তারা রাজাকার ছিল, তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, সুতরাং তারা এখন ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, ভারতের বিরুদ্ধে বলছে। তারা এই যে কলকাতা দখল করে ফেলবো, ভারত দখল করে ফেলবো, এইসব এইসব বলছে তারা, হুমকি দিচ্ছে। আসলে হুমকিতে তো কোনো কাজ হয় না, এসব মূর্খ আর অশিক্ষিতের দল এখন এগুলো। অর্থাৎ দিদি, আপনিও মনে করেন কোথাও এগুলো হাস্যকর হুমকি, ফাঁকা বুলি দেওয়া হচ্ছে? দিদি, আপনিও তো মৌলবাদের শিকার হয়েছেন, আপনি কি মনে করেন কতটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর যদি এখন তো ভয়ঙ্কর অবস্থা চলছে সেই সেই অগাস্ট থেকে। এখন এখন যে সামনে যে নির্বাচন আসছে, সেখানে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি আসে, ক্ষমতায় আসে, তাহলে যদি এই ধর্মভিত্তিক যে জামাতে ইসলামী কিন্তু দল, নির্বাচনে কি আদৌ তারা লড়াই করতে পারবে? নির্বাচনে নির্বাচনে নির্বাচন তো হবে, সব সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। এবং যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, এরা যদি একসঙ্গে হয় এবং তারা যদি জোট বেঁধে এই জামাতে ইসলামীকে, যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, যে এই জামাতে ইসলামী এখন যারা ইউনূসের সঙ্গে আছে, এদেরকে হটানো খুব জরুরি। অথবা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাই উচিত, কারণ ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করতেই হবে, সেকুলারিজম থাকতেই হবে। একেবারে দিদি, আপনি তো খুব মারাত্মক কথা বলছেন। আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরের শত্রু, তাদেরকে এক হতে হবে, মানে লড়াইটাও তো মারাত্মক। এবং এই যে জোট, মানে বিএনপি এবং আওয়ামী লীগ, তারা যদি এক হয়, এই পরস্পর শত্রু, তারা বন্ধু হবে, এটা কি সম্ভব আদৌ? না, এখন তো তাদের বন্ধু হতেই হবে। কারণ হচ্ছে এই জামাতি জিহাদি জঙ্গি গোষ্ঠী থেকে দেশকে বাঁচাতে হলে তাদের তাদের বন্ধু হতেই হবে, তাদের একসঙ্গে লড়াই করতেই হবে জামাতি ইসলামের বিরুদ্ধে। কারণ সমস্ত ইসলামী দল এখন একসঙ্গে তারাই এখন ক্ষমতায়, তারাই এখন দেশটাকে পিছিয়ে নিচ্ছে। এখন দেশটাকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের যে যে শক্তি আছে সবাইকে একত্র হতে হবে। একই সঙ্গে দিদি, আমরা দেখলাম যে রাহাত ফাতি আলী খান বলছেন যে তারা বাংলাদেশের সঙ্গে রয়েছেন, কিন্তু আপনি কোন দিকে? আপনি কি তাহলে ভারতপন্থী? এখানে না ভারতপন্থী বলে কিছু নেই। আমি যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকি তাহলে আমাকে ভারতপন্থী হতেই হবে। কারণ বাংলাদেশ জন্মের সময় ভারত ছিল বন্ধু, ভারত ছিল মিত্রশক্তি এবং পাকিস্তান ছিল শত্রু। কারণ পাকিস্তান বাংলাদেশের এই 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল। এবং পাকিস্তান হচ্ছে ধর্মভিত্তিক দেশ, এবং আমরা এনেছিলাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। সেখানে একটা ধর্মীয় মৌলবাদী দেশের সঙ্গে তো বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না। সেখানে ভারত যেমন সেকুলার, বাংলাদেশও সেকুলারিজমের আদর্শে বিশ্বাস করেছে সেই বাংলাদেশের জন্ম থেকে। সুতরাং সবাইকে ভারতপন্থী হতেই হবে যদি তারা বাংলাদেশপন্থী হয়। স্পেশালি আপনি কোথাও, আপনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছিল, সেই কারণে কি ভারতপন্থী এটা বলা যেতে পারে? না না, সেই কারণে নয়। আসলে আমি তো বাংলাদেশ থেকে সোজা এখানে আসিনি। আমি ইউরোপের নাগরিক, আমি সুইডেনের নাগরিক। আমি দীর্ঘ বছর আমি ইউরোপে ছিলাম। তারপর বাংলাকে ভালোবেসে প্রাণের টানে আমি কলকাতায় এসেছিলাম বাস করতে। সেই কলকাতায় বাস করা সম্ভব হয়নি বলে
এখনো আমি ভারতে আছি, যেহেতু যেহেতু এই দেশ এবং আমার দেশ প্রায় একই রকম। আর অথবা বাংলাকে ভালোবাসি বলেই, ভারতের একটি ভাষা তো বাংলা, হুম। সে কারণেই আছি, ভালোবেসে আছি সেখানে। ভারতে থাকি বলেই ভারতপন্থী তা নয়। আসলে পন্থী হওয়ার চেয়ে আরো বেশি সিরিয়াসলি দেখতে হবে বাংলাদেশের স্বার্থ কোথায় আছে। বাংলাদেশ ভালো মানে বাংলাদেশ যদি আরেকটা উগ্র মৌলবাদী দেশ পাকিস্তানের সঙ্গে মেলে, তাহলে তো সেই অপরাধী, যুদ্ধাপরাধী শক্তি, অপশক্তি তো বাংলাদেশ শাসন করবে হুম। এবং বাংলাদেশ দখল করবে। সেটা তো আমরা চাই না। আমরা চাই স্বাধীনতার আহ যে আদর্শ ছিল, মুক্তিযুদ্ধের যে আহ, চেতনা বা আদর্শ, সেই অনুযায়ী চলতে এবং সেই অনুযায়ী দেশ গড়তে। এবং এই আদর্শে আছে সেকুলারিজম, আছে আছে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। এই চারটি মূল নীতি ছিল। সেই আদর্শে তো মানুষকে বিশ্বাস করতে হবে যদি সভ্য দেশ গড়ে তুলতে চায়। আর যদি আর যদি এটা ইসলামিক কান্ট্রি হতে চায়, তাহলে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে হবে বা পাকিস্তানকে বন্ধু ভাবতে হবে। সেটা তো কোনো কালেই ভালো নয়। আমরা সেই জানি সম্ভাবনা কি আছে পাকিস্তানে ইসলামিক কান্ট্রি হওয়ার? আপনার কি মনে হয়? আহ, আমার আমার এখনো মনে হয় না যে নির্বাচনের পর যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসে ক্ষমতায়, হুম। তাহলে কিছুতেই এটাকে ইসলামিক শাসন কায়েম করতে, বাংলাদেশ কখনো মানে ইসলামিক রিপাবলিক হবে না এবং ইসলামিক শাসন কায়েম করবে না। এবং এখন যারা ক্ষমতায় আছে, জঙ্গি জিহাদি জামাতি গ্রুপ, এরা চাইছে ইসলামী শাসন, এরা হুম। চাইছে খেলাফত। এবং এদের থেকে দেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একজোট হতে হবে এবং লড়াই করতে হবে। যদি বর্তমান পরিস্থিতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, এখান থেকে একটা প্রশ্ন, যে শেখ হাসিনা কি অন্য পথ নিতে পারতেন? মানে বলতে চাইছি, যেভাবে দেশ ছাড়লেন তিনি, এই পথ অবলম্বন না করে যদি অন্য কোনো ভাবে সমাধানের পথ খুঁজতেন? তার আগেই সচেতন হওয়া উচিত ছিল। তিনি অনেক ভুল করেছিলেন। তিনি এই এইসব মৌলবাদীদের খুব প্রশ্রয় দিয়েছিলেন, প্রচুর মসজিদ মাদ্রাসা করেছিলেন, যেখানে জিহাদিদের জন্ম হয়েছে। এইসব যারা মৌলবাদী, তাদের তিনি ওয়াজ করতে অনুমতি দিয়েছিলেন, যে ওয়াজের মাধ্যমে মানুষের, যুব সমাজের বিশেষ করে মগজ ধোলাই করা হয়েছে। তারা মৌলবাদী হিসেবে গড়ে উঠেছে। এবং তিনি মাদ্রাসার যে ডিগ্রি, সেটাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করে দিয়েছিলেন। এবং তার লোক, তিনি যেহেতু নির্বাচন দেননি, সেহেতু জনসাধারণের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং এবং তিনি যাদের নিয়ে সরকার চালাতেন, তারা খুব মানে অসৎ লোক ছিল, প্রচুর দুর্নীতি করেছে। তারপর প্রচুর টাকা পয়সা লুটপাট করে দেশ থেকে বেরিয়ে গেছে, এখন বিদেশে মহা আরামে এসে থাকছে। সেগুলো আওয়ামী লীগের কারণেই হয়েছে। তিনি তিনি বিষয়টা দেখেননি। তারপর তো আর্মি উনাকে বলেছেন চলে যাওয়ার জন্য, দেশ ছাড়ার জন্য। হয়তো আর উপায়ও ছিল না, কারণ জনতা এতই ক্ষিপ্ত ছিল যে তাকে হয়তো মেরেই ফেলতো। সে কারণে উনি চলে গেছেন। হুম। একটা হয়তো এটা ভালোই হয়েছে, তিনি যদি চলে না যেতেন, পদত্যাগ করতেন এবং নির্বাচন দিতেন, তাহলে হয়তো উপায় ছিল থাকা। হুম। যেহেতু তিনি পদত্যাগ করতে চাননি সময় মতো, এবং যখন দেখছেন যে জনতা এগিয়ে আসছে, মিছিল এগিয়ে আসছে এবং এটা মানে থামছে না, প্রতিদিন চলছে, তার উচিত ছিল ছাত্রদের, যে তিনি যে পুলিশকে আহ, আদেশ দিয়েছিলেন যে ছাত্র হত্যা করার, সেটা করা তার একেবারেই উচিত হয়নি। সেটা না করলে তিনি থাকতে পারতেন দেশে, নির্বাচন দিতেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতেন। তিনি ঠিক। হয়তো অত ভোট পেতেন না, কিন্তু বিরোধী দলে তো থাকতে পারতেন। হুম। ঠিক, মানে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল, এবং অনেক হ্যাঁ, আগে সতর্ক হওয়াটা উচিত ছিল, খুব জরুরি ছিল। সতর্ক। একদমই দিদি, বাংলাদেশি সংস্কৃতি প্রেমী বহু মানুষ, তারা কিন্তু কোনো কথা বলছেন না। আর জানিয়ে এপারের বহু মানুষ চিন্তিত।
যেমন মোশাররফ করিম, তানজিন তিশা, চঞ্চল চৌধুরী, কেউ কোনো কথাই বলতে পারছেন না। এমনকি রাহুলের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। কেন, কি মনে হয়? এটা আমরা যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, যথেষ্ট প্রতিবাদ হয়েছে, কিন্তু যারা এখন দেশে আছেন তারা নিরাপত্তার কারণেই কিছু বলছেন না, কারণ তাদের বিরুদ্ধে এই তো এই যে জামাতি জঙ্গি দল খুব ক্ষেপে আছে এবং তাদেরকে হয়তো সামনে পেলে মেরেও ফেলতে পারে। এবং এত মানুষকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে, তো তারা সবাই তটস্থ, তারা মুখ খুললে বিপদ হবে এই কারণে মুখ খুলছে না। কিন্তু যারা দেশের বাইরে আছে তারা সোশ্যাল মিডিয়ায় খুব প্রতিবাদ করছে, সেটা যেহেতু তাদের গ্রেফতার হওয়ার ভয় নেই তাই করতে পারছে। কিন্তু দেশে অনেক বুদ্ধিজীবীকে, তারপর সাংবাদিককে তারা জেলে ঢোকানো হয়েছে মিথ্যে মামলা দিয়ে। এইসব কে হচ্ছে। কোথায় আছেন, কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে বা কথা বলা সম্ভব হয়েছে? দেখুন, যারা তো সবাই তো আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করতে পারছেন না বা অ্যাক্টিভ নয় এই মুহূর্তে, সেক্ষেত্রে যারা বাংলাদেশে রয়েছেন বহু সংস্কৃতি প্রেমী মানুষ, তাদের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ হয়েছে আপনার, বা কেমন আছেন তারা, কিছু খোঁজ রয়েছে? তারা কেমন আছে তা আমরা অনুভব করতে পারছি। সোশ্যাল মিডিয়া একটা বড় খুব এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় একটা মিডিয়া, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়ায় কোনোই খবর আসছে না। এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা আওয়ামী লীগের কাউকে মেরে ফেলা হচ্ছে বা গুম করে দেওয়া হচ্ছে বা গ্রেফতার করা হচ্ছে, এই খবরগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আসছে। এখন ওরা কেমন আছে, কারা ব্যক্তিগত যোগাযোগ যাদের সঙ্গে আছে তার খবর পাচ্ছি, তারা সবাই আত্মগোপন করে আছে। আর যারা যারা ওই যে বললাম, যারা দেশের বাইরে আছে তারাই শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারছে। ভেতর থেকে যারা প্রতিবাদ করছে তারা ছদ্মনামে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায়। সংস্কৃতির দেশ বলা হয় বাংলাদেশকে, আর সেখানে নাটক, গল্প লেখা, সমস্ত কিছু তো এখন সিনেমা তৈরি, এবং জয় বাংলা বলা যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতি। হ্যাঁ, সুতরাং বুঝতে হবে মৌলবাদীরা ক্ষমতা এলে কি করতে পারে। সমস্ত ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেললো, স্বাধীনতার জাদুঘর ভেঙে ফেললো, এবং তারা এই ভারতের সঙ্গে সম্পর্ক অলমোস্ট ছিন্ন করে তারা পাকিস্তানি গায়কদের এনে গান গাওয়াচ্ছে, কাওয়ালি গাওয়াচ্ছে। একেবারেই সেই আফগানিস্তান যেভাবে যাচ্ছিল ওইভাবেই যাচ্ছে। গান বাজনাও আবার অন্যদিকে বন্ধ করা হচ্ছে, কোনো বাজারে মেয়েরা আসতে পারবে না তাও বলা হচ্ছে। সুতরাং খুবই অন্ধকার দিকে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে খুবই অন্ধকারের দিকে তলিয়ে যাবে দেশ। দিদি, এই সোনার বাংলা কতটা তাহলে পিছিয়ে গেল সেখানে মানবতা? আসলে এটা হঠাৎ করে তো হাসিনা চলে যাওয়ার পর তো পেছয়নি। হাসিনা এবং অন্যান্য অন্যান্য যে সরকার ছিল দেশ, মানে স্বাধীনতার পর, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তারা সবাই ধর্মকে ব্যবহার করেছে নিজের পলিটিক্যাল স্বার্থে, এবং তারা সবাই ক্ষমতা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। কেউ এইরকম গণতন্ত্রকে উপেক্ষা করেছে প্রায় সবাই, এবং ধর্মকে যেহেতু ব্যবহার করেছে, এইসব মসজিদ মাদ্রাসা গড়ে দিয়ে, এইসব ওয়াজ মাহফিলের আয়োজন করে তারা তারা দেশকে, সমাজকে অনেক পিছিয়ে দিয়েছে। এই মৌলবাদীদের চাষ করেছে ওরা, এইসব ধর্মান্ধদের চাষ করেছে। হিন্দুরা নির্যাতিত হয়েছে প্রতি সরকারের আমলেই, এমনকি হাসিনার সময়েও হিন্দুরা নিরাপত্তা পায়নি, নির্যাতিত হয়েছে। হাসিনার সময়ই মৌলবাদী মানে কারখানা, যেগুলো আমরা ফ্যাক্টরি বলি ওই মসজিদ মাদ্রাসাকে, তা খুবই অ্যাক্টিভ ছিল এবং প্রচুর জিহাদি মৌলবাদী তৈরি হয়েছে। হাসিনার সময়ই তো ব্লগার হত্যা করেছে যে জিহাদি জঙ্গি গোষ্ঠী। সেই জঙ্গি গোষ্ঠী যারা জেলে ছিল এই অপরাধের কারণে, তাদের সবাইকে জেল থেকে মুক্তি দিয়েছে ইউনূস। এখন সেই জঙ্গিরা এখন বাইরে জেলের বাইরে। সুতরাং এই সরকারের উদ্দেশ্য আমরা বেশ বুঝতে পারি। এই সরকার ইসলামী শাসন কায়েম করতে চাইছে,
ভারতের সঙ্গে শত্রুতা করে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, এবং দেশকে দেশকে একেবারেই একেবারেই মানে ইসলামিক দেশ মানেটা কি, যেখানে যেখানে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না, নারীর কোনো অধিকার থাকবে না, সেদিকেই যাচ্ছে। কোনো সংস্কৃতির কিচ্ছু থাকবে না, গান বাজনা, ইসলামে গান বাজনা হারাম, সুতরাং গান বাজনা বন্ধ। হ্যাঁ, সেই সবই তো করা হচ্ছে, সেই সবই করা হচ্ছে, খুব দ্রুতই করা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিয়েছে। এটা যে কখনো এই ধরনের মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বা স্বাধীনতা বিরোধী শক্তি, যুদ্ধাপরাধীরা যে কখনো ক্ষমতায় আসবে, এটা তো আমরা কল্পনাও করিনি। সে কারণে ঠিক এখান থেকেই দিদি, যেখানে আপনি বাংলাদেশের এই পরিস্থিতিকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন, যেখানে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি, যেখানে আপনাদের মতো শিল্পী সাহিত্যিকের জন্ম, সেখানে এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? মৌলবাদের জন্ম হলো কি করে? বীজটা কি অনেক আগেই বপন করা হয়েছিল সেখানে? সেটাই তো বললাম, বীজটা অনেক আগে থেকে প্রতি সরকার যেহেতু ধর্মকে ব্যবহার করতে চেয়েছে নিজের পলিটিক্যাল স্বার্থে, সেই ধর্মকে ব্যবহার করতে গিয়েই এই মৌলবাদীদের জন্ম দিয়েছে। তারাই মসজিদ মাদ্রাসায় কি হচ্ছে দেখেনি, ওখানে যে জিহাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, ওখানে যে ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ওখানে যে ইসলামী শাসনের পক্ষে কথা বলা হচ্ছে এবং বাচ্চাদের, সেই শিশু কিশোরদের মগজ ধোলাই করা হচ্ছে, সেগুলো তো সব সরকারই জানতো, কিন্তু ব্যবস্থা নেয়নি। সেই কারণেই এই হাল এই দেশের এখন এইরকম। সেই আমাকে যখন 30 বছর আগে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, কেন? যেহেতু এই ধর্মান্ধরা মৌলবাদীরা জিহাদিরা আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সরকার সেখানে আমার বিরুদ্ধে অ্যাকশন নিল। ওই মৌলবাদীদের বিরুদ্ধে, যে ফতোয়াবাজদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, যারা আমার মাথার মূল্য ঘোষণা করেছিল যে ইসলামী মৌলবাদী দল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যদিও ফতোয়া বাংলাদেশে ইল্লিগাল, কিন্তু একজন লেখক, একজন নিরীহ লেখকের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিল, আমাকে দেশ থেকে বের করে দিল। এই 30 বছর আগে কি বোঝা যায়নি দেশ কোন দিকে যাচ্ছে? আজকে তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। ঠিক, বীজটা বপন হয়েছিল অনেক আগেই। আপনার কথা অনুযায়ী দিদি, পাকিস্তান নাকি ভারত, কি মনে হয় আপনার, সত্যি কি উপকার করতে পারে বাংলাদেশকে? ভারতই তো উপকার করেছিল এবং ভারত উপকার করবে। পাকিস্তানের সঙ্গে তো কোনো সম্পর্কই ছিল না। বাংলাদেশ তো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে বেশ ছিল। আর ভারত প্রতিবেশী দেশ, বা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দূরত্ব 1000 মাইল। সেখানে ভারত তো প্রতিবেশী নয়, সরি, পাকিস্তান তো প্রতিবেশী নয়। ঠিক দিদি, ভোট কি হবে? শান্তি ফিরবে? কোন পথে সমাধান, কি মনে হয় আপনার? না, সেটাই তো আশা করছি, ফিরতেই হবে। এখন যে রাজনৈতিক দলগুলো তো চাপ দেবে নির্বাচনের জন্য। যদি নির্বাচন হয়, তাহলে আমার বিশ্বাস যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে। এই জামাতি ইসলামী ক্ষমতা মানে ভোট পাবে না। আর যদি ভোট পায় তাহলে কিন্তু খুব বিপদ, তাহলে দেশ কিন্তু আবার পিছিয়ে যাবে। ইসলামী শাসন কায়েম করবে জামাতে ইসলামী। সুতরাং এই কারণেই বলছি, আওয়ামী লীগ এবং বিএনপি কে, মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে, সবাইকে এক হয়ে সবাইকে জোট বেঁধে এই মানে স্বাধীনতার বিপক্ষের শক্তি, যুদ্ধাপরাধী জামাতে ইসলামকে হটাতেই হবে। তা না হলে কিন্তু দেশকে বাঁচানো যাবে না। দেশ ইসলামী শাসন কায়েম হবে দেশে, এবং দেশ তলিয়ে যাবে অন্ধকারে। একেবারেই দিদি, আপনার মতো আমরাও চাই যে ওপার বাংলায়, বাংলাদেশে, সোনার বাংলায় শান্তি ফিরে আসুক, এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা দ্রুত মিটে যাক, সমাধান হয়ে উঠুক। অনেক ধন্যবাদ দিদি আপনার মূল্যবান সময়, মূল্যবান মতামত দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, নমস্কার।